বিজনেস টাইমস অর্থ বাণিজ্য প্রতিদিনে সবাইকে স্বাগতম। আজ বুধবার 10 মে 2023। বণিক বার্তায় আজকে প্রধান শিরোনামে এসেছে, অনুমোদনের 2.5 গুণ খরচ করেও প্রধান কার্যালয় দাঁড় করতে পারেনি ন্যাশনাল ব্যাংক। ভবনটি নির্মাণে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ব্যয় ছিল 195 কোটি টাকা, যদিও এরই মধ্যে ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে 523 কোটি টাকায়। প্রধান কার্যালয়ের ভবন নির্মাণে অনুমোদনের চেয়ে 2.5 গুণের বেশি ব্যয়ের অস্বাভাবিক বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে কয়েক দফায় ব্যাখ্যা চাওয়া হয়েছে। আরো বিস্তারিত, জমির খরচ বাদ দিয়ে শুধু অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে কোভিড পূর্বকালে ভবনের প্রতি বর্গফুটে ব্যয় হতো 1500 থেকে সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত। বিশেষজ্ঞ প্রকৌশলী ও নির্মাণ সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী নির্মাণ সামগ্রী ও উপকরণের দাম বাড়ায় এখন ব্যয় বাড়লেও তা সর্বোচ্চ 3000 টাকায় সীমাবদ্ধ। কিন্তু ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় নির্মাণে এরই মধ্যে প্রতি বর্গফুটে ব্যয় দাঁড়িয়েছে 14,732 টাকায়। 2009 সালে শুরুর পর এখনো শেষ করা যায়নি ভবনটির নির্মাণ কাজ, বরং অর্থাভাবে ভবনটির নির্মাণ কাজ বন্ধ রয়েছে 2021 সালের মে মাস থেকে। ভবনটি নির্মাণে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছিল 195 কোটি টাকা, যদিও এরই মধ্যে ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে 523 কোটি টাকায়। প্রধান কার্যালয়ের ভবন নির্মাণে অনুমোদনের চেয়ে 2.5 গুণেরও বেশি ব্যয়কে স্বাভাবিক বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে কয়েক দফায় ব্যাখ্যাও চাওয়া হয়েছে। তারপরও ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে আরো অর্থ ব্যয়ের অনুমোদন চাওয়া হয়। এই অবস্থায় পরামর্শ না করায় দায়ে ব্যাংকটিকে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী শুরুতেই ভবনটির নির্মাণ ব্যয় ধরা হয়েছিল স্বাভাবিকের চেয়ে বেশি। প্রতি বর্গ ফুটে 5,000 টাকা করে মোট ধরা হয়েছিল 177 কোটি টাকা, যদিও এরই মধ্যে ভবনটির প্রতি বর্গ ফুট নির্মাণে নিজের নির্ধারিত ব্যয়ের প্রায় 3 গুণ খরচ করে ফেলেছে ব্যাংকটি। আগামী 3 অর্থ বছর ভ্যাট থেকে 5,17,000 কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্য এনবিআর এর। 4 অর্থ বছরে ভ্যাট আহরণে এনবিআর এর লক্ষ্য কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী ভ্যাট থেকে রাজস্ব আয় করা অনেকগুলো শর্তের উপর নির্ভরশীল। এসব শর্তের কারণে চাইলেও শিগগিরই এনবিআর এর পক্ষে রাজস্ব আয় বাড়ানো সম্ভব হবে না। আরো বিস্তারিত, ভ্যাট খাত থেকে আগামী 3 অর্থ বছরে 2023-24 থেকে 2025-26 প্রায় 5,17,700 কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ঠিক করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলে IMF সঙ্গে বৈঠকে ভ্যাট থেকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা তুলে ধরেছেন এনবিআর সংশ্লিষ্টরা। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী ভ্যাট থেকে রাজস্ব আয় করা অনেকগুলো শর্তের উপর নির্ভরশীল। এসব শর্তের কারণে চাইলেও শিগগিরই এনবিআর এর পক্ষে রাজস্ব আয় বাড়ানো সম্ভব হবে না। এনবিআর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে ভ্যাট থেকে 1,43,900 কোটি টাকা, 2024-25 অর্থ বছরে 1,70,000 কোটি টাকা ও 25-26 অর্থ বছরে 2,03,800 কোটি টাকার রাজস্ব আয় করতে চায় সংস্থাটি। এছাড়া চলতি অর্থ বছরে 1,21,000 কোটি টাকার মতো ভ্যাট থেকে রাজস্ব আয়ের সম্ভাবনা রয়েছে বলে IMF-কে জানিয়েছে এনবিআর। যদিও চলতি অর্থ বছর ভ্যাট থেকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল 1,36,900 কোটি টাকা। এনবিআর এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে গত কয়েক বছর ভ্যাট আয়ের 15% বৃদ্ধি ধরে। তবে এই প্রবৃদ্ধির পরও লক্ষ্যমাত্রা পূরণে ঘাটতি থাকবে সংস্থাটির। ধানের ভালো ফলন হলেও খরচ তোলা নিয়ে সংশয়ে বর্গা চাষিরা। শস্য ভান্ডার খ্যাত দিনাজপুরের হিলির বিস্তীর্ণ মাঠ জুড়ে শোভা পাচ্ছে পাকা সোনালী ধান। চলতি বড় মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ভালো দাম না থাকায় উৎপাদন খরচ উঠবে কিনা এ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। যাদের নিজের জমি তারা কিছুটা লাভবান হলেও বিপাকে পড়েছেন বর্গা চাষিরা। তাই ধানের দাম বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। এদিকে ঝড় বৃষ্টির সময় চলে আসায় দ্রুত ফসল কাটার পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আজ সমকালে প্রধান শিরোনাম হিসাবে এসেছে, ঋণের সুদ মেটাতেই যাবে লাখ কোটি টাকারও বেশি। প্রধানমন্ত্রীর কাছে খসড়া উত্থাপন আজ। সামাজিক নিরাপত্তায় ব্যয় বাড়বে,
ভর্তুকির একটি অংশ যাবে আগের বকেয়া পরিশোধে। মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা সরকারি চাকুরীদের। আরো বিস্তারিত। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন এবং ঋণের সুদ হার বেড়ে যাওয়ায় চাপে আগামী 23-24 অর্থ বছরে সুদের পেছনেই সরকারের প্রায় 27% খরচ বাড়তে পারে। অর্থাৎ সুদ মেটাতেই ব্যয় হতে পারে 1,02,000 কোটি টাকা। এছাড়া ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বরাদ্দ রাখা হচ্ছে 1,10,000 কোটি টাকা। এদিকে মূল্যস্ফীতির চাপে দরিদ্র মানুষকে কিছুটা স্বস্তি দিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ও ভাতার হার বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। এসব খরচ অন্তর্ভুক্ত করে আগামী অর্থ বছরের জন্য প্রায় 7,64,000 কোটি টাকা ব্যয়ের খসড়া প্রস্তাব প্রস্তুত করেছে অর্থ মন্ত্রণালয়, যা আগামী অর্থ বছরের জন্য পরিপক্ক মোট দেশজ উৎপাদনের জিডিপি প্রায় 15%। আজ বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল আগামী অর্থ বছরের জন্য ব্যয় ও খসড়া পরিকল্পনা উত্থাপন করতে পারেন। চিনির দাম কেজিতে বাড়ল 16 টাকা। আমদানিকারকদের দাবির মুখে এক মাস পেরোতেই আবারও চিনির দাম বাড়িয়েছে সরকার। খোলা চিনি কেজিতে 120 এবং প্যাকেটজাত চিনির কেজি 125 টাকা নির্ধারণ করা হয়েছে। গত সোমবার চিনির আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর কাছে চিঠি দিয়ে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে এর দর কবে থেকে কার্যকর হবে সেই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কয়েক মাস ধরে চিনির বাজারে চলছে অস্থিরতা। সর্বশেষ গত 7 এপ্রিল সরকার খুচরা পর্যায়ে খোলা চিনি প্রতি কেজি খোলা চিনি 104 টাকা আর প্যাকেটজাত চিনির দর 109 টাকা নির্ধারণ করেছে। আইএমএফ এর শর্ত পূরণের চ্যালেঞ্জ। ঋণ অনুমোদনের প্রায় 3 মাস পর আবারও আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেল। প্রতিনিধি দলটি বাংলাদেশ ব্যাংক ও অর্থ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। তারা ঋণের শর্ত বাস্তবায়নে অগ্রগতি বিষয়ে আলোচনা করেছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া ঋণের শর্ত বাস্তবায়ন ও সংস্কারে আমাদের আগামী অর্থ বছরের বাজেট কি থাকছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এতে তারা যে সন্তুষ্ট তা বলা যাবে না। বৈদেশিক মুদ্রা এখনকার রিজার্ভ এবং আগামী জুনের সম্ভাব্য পরিমাণ নিয়ে সন্তোষ প্রকাশ করেননি আইএমএফ। আগামী 30 জুনের মধ্যে প্রকৃত রিজার্ভ 2,446 কোটি মার্কিন ডলারে উন্নীত হওয়ার কথা, কিন্তু সে লক্ষণ তারা দেখতে পাচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেছে। বৈষম্য অর্থনৈতিক উন্নয়নকে ভুল পথে নিয়ে যায়। সাউথ এশিয়া ইকোনমিক পলিসি নেটওয়ার্ক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা। বিস্তারিত। বিশ্বের অন্যতম বৈষম্যপূর্ণ অঞ্চল দক্ষিণ এশিয়া। শিক্ষা, স্বাস্থ্য সহ সামাজিক এবং অর্থনৈতিক নানা ক্ষেত্রে এই বৈষম্য রয়েছে। অথচ সমতা কেবল যোতার দাবি নয়, অগ্রগতির জন্য প্রয়োজন। বৈষম্যের কারণে প্রতিভা বিকাশের সুযোগ কমে যায়, মানব পুঁজি গঠনে বাধা তৈরি হয়, যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক উন্নয়নকে ভুল পথে নিয়ে যায়। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পরিকল্পনা নিতে হবে। এই জন্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন প্রয়োজন। সামাজিক অগ্রগতি বিষয়ে সাউথ এশিয়া ইকোনমিক পলিসি নেটওয়ার্ক সম্মেলনে উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার রাজধানীর ব্রেক সেন্টার ইনে এই সম্মেলন শুরু হয়েছে। বিশ্ব ব্যাংক এবং ব্রেক ইউনিভার্সিটি অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BGID যৌথভাবে এই সম্মেলন আয়োজন করেছে। এটি এই ধরনের 11তম সম্মেলন। বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত আরও 37 পণ্য। ব্যবসায়ীরা পণ্য ভেজাল দিচ্ছেন, সিন্ডিকেট করছেন। ভোক্তার স্বার্থ রক্ষায় BSTI-কে দায়িত্ব নিতে হবে। স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় রেখে নিম্নমানের পণ্য ও ভেজাল রোধে BSTI-কে কাজ করতে হবে। ভিটামিন অ্যান্ড ভিটামিনাস বাইন্ডার্স পলিমার, মডিফাইড ভিটামিন, LPG গ্যাস সিলিন্ডার, সুইট মিট, প্রেসার কুকার, মাইক্রোওয়েভ ওভেন, UPS সহ আরও 37 পণ্যকে বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত করেছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট BSTI। গতকাল তেজগাঁয়ে BSTI এর প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের সর্বোচ্চ নীতি নির্ধারণী কর্তৃপক্ষ কাউন্সিলের 38তম সভায় বাধ্যতামূলক মান সনদের তালিকায় 37টি নতুন পণ্য অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত হয়। বর্তমানে BSTI এর বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত পণ্যের সংখ্যা 239। শিল্পমন্ত্রী ও BSTI কাউন্সিলের চেয়ারম্যান নুরুল
হুমায়ুন সভায় সভাপতিত্ব করেন। বিএসটিআই কাউন্সিলের প্রথম ভাইস চেয়ারম্যান শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, দ্বিতীয় ভাইস চেয়ারম্যান শিল্প সচিব জাকিয়া সুলতানা, বিএসটিআই এর মহাপরিচালক ও কাউন্সিলের সদস্য সচিব মোহাম্মদ আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় শিল্প, রাষ্ট্র ও অর্থ, মৎস্য, প্রাণী সম্পদ, বাণিজ্য, বস্ত্র ও পাট, তথ্য, কৃষি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, জ্বালানি ও খনিজ সম্পদ তথ্য অধিদপ্তর, বাংলাদেশ টেলিভিশন, কৃষি গবেষণা কাউন্সিল, বিএসআইআর, আমদানি ও রফতানি নিয়ন্ত্রক, ইপিভি এবং এমসিসিআই কেবল সহ কাউন্সিলের সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। মানবজমিন পত্রিকা আজকে এক্সক্লুসিভ একটি খবর তারা ছাপিয়েছে, ব্যবসা বাণিজ্যের খবর। সেই খবরটি হলো বিশ্বের সবচেয়ে দামি আম, মানে মূল্যের দিক থেকে দামি আম একটির মূল্য হচ্ছে 24,735 টাকা। যদি নিউজটি আরো বিস্তারিত আমি পড়ি, 1 কেজি বা 2 কেজি নয়, না 1 পাল্লাও নয়, মাত্র একটি আমের দাম 24,735 টাকা। বিশ্বাস হচ্ছে না, না হওয়ারই কথা, কিন্তু খবরটা একেবারে সত্যি। জাপানের হিরোকি নাকাগাওয়া মাত্র একটি আম বিক্রি করেন $230, যা বাংলাদেশি টাকায় প্রায় 24,735 টাকা। এর মধ্য দিয়ে তার উৎপাদিত আম বিশ্বের সবচেয়ে দামি আমে পরিণত হয়েছে। কেন একটি আমের এত দাম? এই প্রশ্নের উত্তরে একটি খবর প্রকাশ করেছে ব্লুমবার্গ। তাতে বলা হয়েছে, হিরোকি নাকাগাওয়ার বসবাস হোকাইডো দ্বীপে। সেখানকার ওটোফুকে খামারে তিনি বিশেষ ব্যবস্থায় এ আম ফলান। ডিসেম্বরের প্রথম দিকে যখন বাইরের তাপমাত্রা -8°C কাছাকাছি সবকিছু জমে বরফ হয়ে যায়, তখন তিনি গ্রিন হাউসের ভিতরে এ আম চাষ করেন। বিশেষ ব্যবস্থায় ওই গ্রিন হাউসের ভিতরে সার্বক্ষণিকভাবে 36°C বজায় রাখেন। 2001 সাল থেকে জাপানের সর্ব উত্তরে অবস্থিত বরফাচ্ছাদিত কোতাসি অঞ্চলে এভাবে গ্রিন হাউসের ভিতরে আম উৎপাদন করে আসছেন হিরোকি নাকাগাওয়া। কখনো তিনি ভাবেননি এই আম একদিন বিশ্বের সবচেয়ে দামি আমে পরিণত হবে। হিরোকি নাকাগাওয়া বয়স এখন 62 বছর। এক মৌসুমে তিনি প্রায় 5,000 আম উৎপাদন করেন। এই প্রক্রিয়ায় আমগুলো পাকে শীতের মাসগুলোতে। এই সময় কীটপতঙ্গ থাকে কম, ফলে তাকে কীটনাশক ব্যবহার করতে হয় না। এই আম সাধারণ আমের চেয়ে অনেক বেশি মিষ্টি। এতে চিনির ঘনত্বের পরিমাণ থাকে প্রায় 15 গুণ। 2014 সালে ইস্তান নামের ডিপার্টমেন্ট স্টোর তার উৎপাদিত একটি আম টোকিওর সেনজুকুতে প্রদর্শন করে। পরে তা বিক্রি হয় প্রায় $400 দামে। একটি মাত্র আমের এই দামের কারণে বিষয়টি সংবাদ শিরোনাম হয়, অধিক পরিমাণ মনোযোগ আকর্ষণ করে। ওয়েবসাইটে অর্ডার করতে গেলে কাস্টমার দেখতে পান বড় করে লাল অক্ষরে লেখা সোল্ড আউট, অর্থাৎ বিক্রি হয়ে গেছে। হিরোকি নাকাগাওয়ার খদ্দরের মধ্যে আছে এশিয়ার 2022 সেরা নারী শেফ নাতাশুকো সোজি। তিনি তার ম্যাঙ্গো ফ্লাওয়ার কেকে এই ফলটি ব্যবহার করেন। এছাড়াও বিদেশিও আছে হিরোকি নাকাগাওয়ার খদ্দের। কীটনাশক ব্যবহার না করার কারণে তার এই আমের কদর আরো বেড়ে যাচ্ছে।